নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজ আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এলাম সেটি হচ্ছে সমরেশ মজুমদারের চৌকাঠে পা। সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠে এলো ওরা। ট্রাম থেকে নেমে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা জানতো বনি। ওপাশ থেকে হুড়মুড়িয়ে লোক নামছে। নিপার বুকের ভেতরে এখন দমকলের ঘণ্টা। বাস থেকে নামার পরই এটা শুরু হয়ে গেছে। বনি বলল, তুই ওই রকম মুখ করেছিস কেন? যে দেখবে সেই বুঝবে। নিপা চেষ্টা করলো অন্যরকম মুখ করতে, কিন্তু কিভাবে করতে হয় বুঝতে পারছিল না। ওর কেবলই মনে হচ্ছিল আশেপাশের যে কোনো মানুষ হঠাৎ বলে উঠবেন, এই নিপা, তুই এখানে? হাঁটতে হাঁটতে বনি বলল, আমাদের ইউনিফর্মগুলো ছাড়তে হবে। কোথায় ছাড়ি বলতো? নিপা ওর দিকে তাকালো। কেন? বাহ, স্কুলের ইউনিফর্ম দেখলে যে কেউ বুঝতে পারবে আমরা চলে এসেছি। তারপর থেমে গিয়ে চারপাশে তাকালো। আরও ওপরে। আমি আর বাড়িতে যাব না, কখনো না। রেজাল্ট দেখলে মা আমাকে ঠিক মেরে ফেলবে। নিপা কিছু বলল না। গতকালই মেস বলে দিয়েছিল কারা কারা প্রমোশন পায়নি, আর রেজাল্ট কার্ড হাতে পেয়েও সেটাই জেনেছে, ফিজিক্স আর অঙ্কে ফেল। বাবা এটা স্বপ্নেও ভাবতে পারবে না। বাবার সামনে ওই কার্ড নিয়ে দাঁড়ানো যায় না। মা হয়তো বকবে, কাঁদবেও, কিন্তু বাবা। বনি বলল, এসে গেছি। ওই যে বড় ঘড়ি, ওর নিচে দাঁড়িয়ে থাকবে ওরা। দুজনের হাতেই কাজ করা চটের ঝোলানো ব্যাগ। ওতেই বই নিয়ে স্কুলে যায় ওরা। আজ তার তলায় লুকিয়ে আনা হয়েছে দুটো স্কার্ট, একটা তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, হলদে চিরুনি আর কয়েকটা রুমাল, ওপরে খাতাপত্তর। গতকাল রেজাল্ট কি হয়েছে জানার পরই এই সিদ্ধান্ত। একটু একটু করে জমানো 170 টাকা সঙ্গে এনেছে নিপা। এতদিন সেটাকে অনেক টাকা বলে মনে হতো তার। বনি বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে বলল, স্বপনটা চিরকাল লেট লতিফ। সেই সরস্বতী পুজোর সময় মনে আছে আমাদের 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল? স্বপন হলো বনির বয়ফ্রেন্ড, যাদবপুরে পড়ে। সরস্বতী পুজোর সময় প্রোগ্রাম করেছিল বনি। সেই সময় অতীনের সঙ্গে আলাপ। সারাদিন চারজনে টই টই করে শহরটা ঘুরেছিল। যেসব জায়গায় বাবার যাওয়ার সম্ভাবনা নেই সেইখানে গিয়ে বসেছিল, এই যেমন ভিক্টোরিয়ায়। আর সেইখানে গিয়েই অতীন তাকে বলেছিল, আই লাভ ইউ নিপা, আই এম ডাইং ফর ইউ। স্বপন বনিকে নিয়ে বসেছিল দূরের একটা গাছের তলায়, অতীন তার পাশে। প্রথম আলাপ। সঙ্গে সঙ্গে নাকের ডগায় ঘাম জমেছিল, মুখে রক্ত। কোনো রকমে জিজ্ঞাসা করেছিল, কেন? ইউ আর সামথিং, তুমি কি তা নিজেই জানো না। যা, তুমি আমাকে চেনোই না, কখনো দেখোনি। শুনেছি, স্বপন আমাকে বনির কাছে শুনে সব বলেছে। তাছাড়া কাউকে চিনতে অনেক সময় একটা মুহূর্তই যথেষ্ট। তুমি আমাকে প্রমিস করো আর কাউকে ভালোবাসবে না। ওর হাত ধরেছিল অতীন। আর সঙ্গে সঙ্গে চমকে উঠেছিল নিপা। হাতটা ছাড়িয়ে নিয়ে ঠোঁট কামড়েছিল। ভেবে দেখি। কিন্তু চোখের সামনে তখন বাবার মুখ। 2 বছর আগেও বাবা তাকে জড়িয়ে ধরে বলতো, মাগো একবার বল, আর কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া। সেই কোন ছোটবেলা থেকেই অভ্যেস। বাবার গায়ের গন্ধ খুব ভালো লাগতো তখন। ইদানিং বাবা সেইভাবে আর জড়িয়ে ধরে না। তার শরীর যখন পাল্টে গেল, সেই গোপন ব্যাপারটা মা যখন আরও গোপনে বুঝিয়ে দিল, তখন থেকেই বাবা কেমন যেন দূরে দূরে। তবু কখনো তার কাঁধ জড়িয়ে আদর করার চেষ্টা করলে সে নিজেই বিরক্ত হয়েছে। আহ, বিরক্ত করো না। বাবা তার দিকে প্রথম প্রথম তাকিয়ে অবাক হয়ে যেত। সে যে বিরক্ত হতে পারে তা যেন বিশ্বাস করতো না। এখন করে। বনি বলল, এই লেডিজ ওয়েটিং রুমে ঢুকে জামা পাল্টে আসবে।
নিপা কি বলবে বুঝতে পারছিল না। বাঁ দিকের একটা সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে দুজন লোক তাদের দেখছে। সমস্ত শরীর শিরশির করে উঠল তার। বনিকে তো মোটেই নার্ভাস মনে হচ্ছে না। ক্লাসের সবাই বলে বনির মধ্যে কেমন ছেলে ছেলে ভাব আছে। বনি ঘড়ি দেখল। কি ব্যাপার, ওরা তো আসছে না। তুই এখানে দাঁড়া, আমি ফোন করে আসি। ওই যে ওই কোণে ফোনের বুথ আছে। দ্রুত মাথা নাড়ল নিপা। না, আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না। বনি হাসল। তুই একটা কেবলি, চল। বনি যে স্টেশনটা ভালো চেনে তা বোঝা যাচ্ছে। ও এমনভাবে হাঁটছে যেন বাড়ির লোকেরা সঙ্গে আছে। এতক্ষণে নিশ্চয়ই হইচই বেড়ে গেছে। বাবা বকছে মাকে, মা প্রতিবাদ করছে। প্রতি বছর রেজাল্ট বের হবার দিন মা বাবা একসঙ্গে তাকে নিয়ে স্কুলে আসে। আজও এসেছিল। রাস্তার ওপারে গার্জেনদের ভিড়ে দাঁড়িয়েছিল। ওরা সবাই চলে গেল, অথচ নিপা আসছে না দেখে নিশ্চয়ই হেডমিস্ট্রেসের কাছে খোঁজ নিয়েছে, আর তখনই জানতে পেরেছে রেজাল্টের কথা। বনির সঙ্গে যে পাশের দরজা দিয়ে বেরিয়ে আসবে ও, তাকে কেউ ভাবতে পেরেছিল? এখন কি করবে? নিশ্চয়ই বুয়া মামার বাড়িতে খোঁজ নেবে, অথবা রীতা মাসির ওখানে। পাড়ায় ওর কোনো বন্ধু নেই, মা কারো সঙ্গে মিশতে দেয় না। 5 ফুট 2 ইঞ্চির মেয়ে, সুন্দরী, মায়ের অস্বস্তির শেষ নেই। এবার ক্লাস 9 হলেও মা চাইতো সবাই যেন তার দিকে চোখ বন্ধ করে থাকুক। তারপর বিকাশ জেঠুর কাছে নিশ্চয়ই ছুটে যাবে বাবা। বিকাশ জেঠু লালবাজারের বড় অফিসার। সেটা কখন যাবে? বুথের সামনে বেশ ভিড়। বনির পাশে চুপচাপ দাঁড়িয়েছিল নিপা। সুযোগ আসা মাত্র বনি ভেতরে ঢুকে বলল, ব্যাগটা ধর। নিপাও বুথের ভেতরে পা রেখে স্বস্তি পেল, যেন এখন 3 দিকের মানুষ তার উপর নজর রাখতে পারছে না। মিনিট 2 অন্তত 10 বার নাম্বার ঘোরালো বনি। প্রতিবারই রিলে করার মতো বলে যাচ্ছে এনগেজড। এখন আরও 2 জন অপেক্ষা করছে টেলিফোন করবে বলে। তার একজন বেশ ছিমছাম চেহারা, মুখের ভঙ্গিটা অনেকটা জ্যাকি শ্রফের মতো। হেসে জিজ্ঞাসা করল, লাইন পাওয়া যাচ্ছে না? বনি আরও জোরে রিসিভার আঁকড়ে নাম্বার ঘোরাতে শুরু করলো, কিন্তু তাতেও ফল পাওয়া যাচ্ছে না। লোকটা বলল, অত জোরে ঘোরালে স্টেশনের টেলিফোন কথা বলবে না। হয় আমারটা আমাকে করতে দাও, নইলে তোমাদের সাহায্য করতে পারি। কি সাহায্য করবেন? বনি খিচিয়ে উঠল। রাগ করছো কেন? এটা পাবলিক টেলিফোন, দাও, আমি লাইন ধরে দিচ্ছি। হাসিটা এমন যে বনিও রিসিভার হস্তান্তর করল। অতএব নিপা নেমে দাঁড়ালো। লোকটা স্বচ্ছন্দে তুমি বলছে। বনিকে না হয় বড় দেখায় না, কিন্তু রিসিভারটা কানে ঠেকিয়ে লোকটা জিজ্ঞেস করলো, নাম্বারটা? বনি ওকে একটা আধুলি আর নাম্বার দিল। শুনে নিয়ে নাম্বার ঘোরালো লোকটা, কিন্তু এবারেও কিছু হলো না। বনি মন্তব্য করল, পারলেন না তো? লোকটা জবাব না দিয়ে আবার চেষ্টা করলো। এবার ওর ঠোঁটে হাসি ফুটল। নরম গলায় জিজ্ঞাসা করল, নাম্বারটা ঠিক কিনা। তারপর রিসিভারটা বনিকে দিয়ে বলল, কথা বলো। থ্যাংক ইউ। বনি স্মার্ট হলো। হ্যালো, স্বপন আছে? নেই। কোথায় গেছে? কাল মালদায় গিয়েছে মায়ের সঙ্গে। কবে আসবে? ও, ঠিক আছে। না, আমার নাম বলতে হবে না। বনির মুখে এমন মেঘ যেন কেঁদে ফেলবে ও। কোনো রকমে রিসিভারটা নামিয়ে সে বেরিয়ে এসে বলল, স্বপন নেই, মালদায় গিয়েছে। এখন আমরা কি করব? সে কি, ওরা আসবে না? নিপা হতবম্ব। কাওয়ার্ড, ব্যাকবোন নেই। বনির চোখে এবার জল। ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিল। আমাকে বিট্রে করেছে। আমি এখন কি করব? আমি আত্মহত্যা করব। বেঁচে থাকার কোনো মানে হয় না নিপা। কান্না পাচ্ছিল নিপারও। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু তার একবারও অতীনের জন্যে মন খারাপ করছিল না। অতীন আসবে না ভেবে কষ্টের বদলে কেমন একটা স্বস্তি হচ্ছিল, এবং তার বদলে ভয় করছিল বনি আত্মহত্যা করতে পারে। ওই তো ওপাশে ট্রেন, তার তলায় পড়ে গেলেই তো হলো। সে বনির হাত ধরল। বনি, চল, বাড়িতেই ফিরে যাই। না। মাথা নাড়ালো বনি। তারপর ছোট্ট রুমালে চোখ মুছল। আমি চিঠি লিখে এসেছি। নিজের জীবন নিজে ঠিক করে নিলাম। আমায় খোঁজ করো না। এরপরে আমি বাড়িতে ফিরতে পারবো না, অসম্ভব।
আমি আত্মহত্যা করব। এই বনি, প্লিজ, তুই আত্মহত্যা করলে আমি কোথায় যাব? তুই জানিস না নিপা, স্বপন আমাকে বউ বলতো, বলতো কখনো আমায় ছেড়ে যাবে না। আর আজ এখানে আসতে বলে মাকে নিয়ে মালদায় চলে গেল। মা ঠিকই বলে, পুরুষ জাতটাই বেইমান। দ্বিতীয়বার চোখ উপচে জল এলো। তোমরা এইভাবে কান্নাকাটি করলে পুলিশ নির্ঘাত ধরে নিয়ে যাবে। একদম পিছনে দাঁড়িয়ে লোকটা কথা বলতেই ওরা চমকে ফিরে তাকালো। লোকটা মিষ্টি করে হাসলো। টেলিফোনে বন্ধুকে পাওনি, তাই কাঁদতে হবে? বনি কথাটা শেষ হওয়া মাত্র নিপাকে বলল, চল। আর ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। কি ব্যাপার, কাঁদছো কেন খুকি? সঙ্গে সঙ্গে নিপা ফ্যাকাশে হয়ে গেল। লোকটার চেহারা বিকাশ জেঠুর মতো, নির্ঘাত পুলিশ। বনিও মাথা নামালো। আর সেই সময় পেছনের লোকটা বলে উঠল, ওই যা হয়, রেজাল্ট বেরিয়েছে তো, কান্নাকাটি তাই? পাশ করেনি? হ্যাঁ, বাবা খুব রাগী, তাই ভয় পাচ্ছে। আপনার কে হয় এরা? একজন ভাইজি, আর ও পাশের বাড়িতে থাকে। বাড়ি নিয়ে যান। লোকটি বলল, চলো, এখন কান্নাকাটি করে কি হবে? পড়াশুনো না করার সময় মনে ছিল না? চলো, ট্রেনের দেরি নেই। কেমন একটা ঘোরের মধ্যে ওরা কিছুটা দূরে হেঁটে এলে লোকটা বলল, আর একটু হলেই হয়েছিল আর কি। রেলওয়ে পুলিশের বড় কর্তা, আমি না থাকলে তোমাদের এতক্ষণে চালান দিয়ে দিত। পুলিশের খাতায় একবার নাম উঠলে। কোথায় যাবে তোমরা? নিপা বনির দিকে তাকালো। বনির মুখে এখন কান্না নেই। সে বড় ঘড়িটার দিকে তাকাচ্ছে। সেখানে কেউ নেই। তারপর বনি বলল, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। লোকটা বলল, শোনো, পাগলামি করো না। তোমরা স্কুল ইউনিফর্মে ঘুরলে পুলিশ আবার ধরবে। কারো আসার কথা ছিল নিশ্চয়ই? প্রশ্নটা নিপার দিকে তাকিয়ে। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা জিজ্ঞাসা করলো, খিদে পায়নি? চলো ওই রেস্টুরেন্টে, ওখানে বসে স্থির করি কি করা যায়। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। লোকটা আগে আগে হাঁটছিল। কিছু না ভেবে ওরা অনুসরণ করলো। বনি ফিসফিস করে বলল, লোকটাকে কীরকম মনে হচ্ছে রে? জ্যাকি শ্রফের মতন। ভাব, 25-26 বয়স হবে না? স্বপনদের থেকে অনেক বড়। খারাপ লোক মনে হয়? কি জানি, আমার ভয় করছে। চল বাড়ি ফিরে যাই। তুই যা, আমি বাড়ি যাব না, বনি জেদি গলায় বলল। ফিশ ফ্রাই খুব ফেভারিট বনির। নিপার আবার ফিশ ফিঙ্গার ভালো লাগে। লোকটার নাম জেনেছে ওরা, সুন্দর সেন। বনি বলল, আপনাকে প্রফেসর বলে মনেই হয় না। নিপা বলছিল আপনাকে জ্যাকি শ্রফের মতো দেখতে। সে আবার কে? সুন্দর এমন মিষ্টি হাসলো যে বনি চোখ বড় করলো। হো মা, আপনি হিন্দি সিনেমা দেখেন না? তোমরা খুব দেখো বুঝি? রবিবারে আর চিত্রহারে। কিন্তু তা তো হলো, তোমরা এখন কি করবে? কোনো আত্মীয়ের বাড়ি নেই? নিপা বলল, আমার এক পিসি থাকেন আসানসোলে। সেখানেও তো খবর যাবে। আসলে মালদা থেকে স্বপন না ফেরা পর্যন্ত তোমাদের একটা কোথাও তো থাকতে হবে। সুন্দরকে চিন্তিত মনে হচ্ছিল। এই আধ ঘন্টায় ওরা সুন্দরকে পছন্দ করে ফেলেছিল। খুব স্নেহপ্রবণ, মিষ্টি ব্যবহার এবং সবসময় ওদের সাহায্য করতে চাইছে। কথা বলছে যখন, তখন মনে হচ্ছে সমানে সমানে বেশ গুরুত্ব দিচ্ছে, বাবা মায়ের মতো তুচ্ছ করছে না। সুন্দর বলল, এক কাজ করতে পারো, আমাদের গ্রামের বাড়িতে চলো। সেখানে বৌদিরা আছেন, তাদের সঙ্গে কয়েকদিন থাকো। এর মধ্যে আমি স্বপনকে নিয়ে ওখানে হাজির করছি, ভেবে দেখো। ওরা কিছু বলবেন না? কে, বৌদিরা? না না, ওরা আমাকে জানেন, একদম নিরাপদ তোমরা সেখানে। বাসে যে এত ভিড় হয় কে জানতো। হাওড়া থেকে ট্রেনে একটা জায়গায় নেমে বাসে উঠেছিল ওরা। গ্রামের মানুষগুলো বারংবার ওদের দিকে তাকাচ্ছিল। এ ধরনের বাসে ওরা আগে ওঠেনি। জানলা দিয়ে ধানের ক্ষেত, পুকুর, তালগাছ দেখতে কী ভালোই না লাগছিল। বাসটা যেখানে নামিয়ে দিয়ে গেল সেখানে একটা বিরাট বট গাছ, তার তলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। বিকেল হয়ে এসেছিল। সুন্দর বলল, তোমাদের হাঁটতে কষ্ট হবে এবার, চলো শর্টকাট করি, গাড়ির পথ ধরলে বেশি হাঁটতে হবে।
খুব মজা লাগছিল ওদের। মাথার উপরে নীল আকাশটা কি নীল, দুপাশে পাকা ধানের ঢেউ। ওরা আলের ওপর দিয়ে হাঁটছিল। সুন্দর হঠাৎ খোলা গলায় গান ধরল, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়। সঙ্গে সঙ্গে সুন্দরকে আরও ভালো লাগলো নিপার। নিজের অজান্তেই সে গলা মেলালো। এই মুহূর্তে তার বুকে কোনো ভয় জমেছিল না। মাঠের প্রান্তে একটা দোতলা বাড়ি, পেছনে পুকুর, অনেকটা জায়গা জুড়ে বাগান। আশেপাশে কোনো বাড়ি নেই। ওরা ভেতরে ঢোকা মাত্র কয়েকটি মহিলা হাসি মুখে এগিয়ে এলেন। সুন্দর বলল, এই হলো আমার 3 বৌদি। বৌদি, এ হলো বনি আর ওর নাম নিপা। খুব ভালো মেয়ে ওরা। এখানে কদিন থাকবে, কিন্তু কেউ যেন না জানে ওরা এখানে আছে। কেন গো, কি ব্যাপার? ছোটজন জিজ্ঞেস করলো। বড়জন বকে উঠল, আরে এখন পায়ে ধুলো আর প্রশ্ন তুললি তুই। এসো তোমরা। বড় বৌদি ওদের ওপরের ঘরে নিয়ে গেলেন। আমাদের এখানে অনেকগুলো ঘর, তোমাদের থাকতে মোটেই অসুবিধে হবে না। আঁচলে বাঁধা একটা চাবির তোড়া থেকে খুঁজে ওপাশের বন্ধ ঘরে তালা খুললেন তিনি। চমৎকার সাজানো ঘর। এরকম ফাঁকা মাঠের মধ্যে এমন ঘর ভাবা যায় না। বৌদি বললেন, এখানেই তোমরা থাকবে কেমন? এদিকে জানলায় দাঁড়ালে কেউ তোমাদের দেখতে পাবে না। ওপাশে জলা, বড় রাস্তা বাড়ির এপাশে, সেদিকে না গেলেই হলো। ও হ্যাঁ, আমাদের কিন্তু ভাই সাহেবি বাথরুম নেই, পুকুরে স্নান করি ভোরবেলায়। তবে তোমাদের জন্য হাত পা মুখ ধোয়ার জল দিচ্ছে, আর নিচে কল পায়খানা আছে। তা কি ব্যাপার, বাপ মায়ের সঙ্গে ঝগড়া? এবার মুখ নিচু করল নিপা। এতক্ষণে নিশ্চয়ই মা বাবা পাগল হয়ে গিয়েছে। মুড়ির সঙ্গে নারকেল খেতে খেতে বনি বলল, দারুণ না? নিপা মাথা নাড়ল। তার মুড়ি খেতে ভালো লাগে না, চোয়াল ব্যথা হয়ে যায়। কিন্তু 1 প্লেট ফিশ ফিঙ্গার সেই সকালে খাওয়ার পর এটা অমৃত লাগছে। ওদের সামনে ছোট 2 বৌদি বসে আছে হাঁটু মুড়ে। ছোট বৌদি বলল, তোমাকে কি মিষ্টি দেখতে, ঠিক সিনেমার নায়িকার মতো। তা প্রেমিকরা এলো না কেন ভাই? বনি কিছু বলল না, মুখ নামালো। নিপা প্রতিবাদ করল, ওর বয়ফ্রেন্ড। বনি প্রতিবাদ করল, এই অতীন তোকে বলেছে আই লাভ ইউ, আমি শুনেছি। আমি তো বলিনি। শুধু কথাই বলেছে, আর কিছু করেনি? বলো না ভাই, আমাদের স্বামীরা তো শহরে থাকে, হপ্তার বার 5 দিন একা একা থাকি। চুমটুম খায়নি ওরা? ছোট হেসে গড়িয়ে পড়ল। মেজো ওকে চড় মারল আলতো করে। কি মুখ রে বাবা, খেলে তোকে বলবে কেন? ছোট বলল, আমাদের সুন্দরবাবু তো মেয়েদের থেকে 1000 মাইল দূরে থাকেন, সেই ছেলে তোমাদের নিয়ে এলো, পছন্দ আছে। এখানে ইলেকট্রিক নেই, হ্যারিকেন জ্বলছে। ওরা দুজন জানলার পাশে বসে মাঠ দেখছিল। সেখানে অজস্র জোনাকি। বৌদিরা নিচে রান্না করতে গিয়েছে। ওদের দেখার পর আর একটুও ভয় করছিল না। সুন্দর সেই যে গেছে, আর দেখা পাওয়া যাচ্ছে না তার। নিপা ফিসফিস করে বলল, এদের টয়লেট ভীষণ নোংরা। গ্রামের দিকে এই রকম হয়। তুই কখনো পুকুরে স্নান করেছিস? না, মা সবসময় ঠান্ডা গরম জলে স্নান করতে বলে। আমাকেও। তোর মন কেমন করছে? নিপা বলল। এক্সাইটেড হলে মায়ের বুকে ব্যথা করে, হাঁফ ধরে। বাবার জন্য এত কষ্ট হচ্ছে জানিস। বাবা না, আমি ঘুমিয়ে পড়লে আমার কপালে একবার হাম খেত। হাম? হেসে ফেলল বনি। হাম তো বাচ্চাদের খায়, তুই কি বাচ্চা? কথাটা খারাপ লাগলো নিপার। হঠাৎ তার মনে হলো, বাবাকে কোনোদিনও সে দেখতে পাবে না। টপ টপ করে জল পড়তে লাগলো গাল বেয়ে। মুখের ভেতরটা খাঁ খাঁ করতে লাগলো। হ্যারিকেনটা পেছনে থাকায় বনি কিছুই দেখতে পাচ্ছে না। বনি বলল, স্বপন এলে আমি খুব বকবো। তারপর কি করবি? কোথাও চলে যাব ওর সঙ্গে। আমি কি করব? স্বপন একা আসবে নাকি? অতীনকে নিয়ে আসবে। আমি অতীনের সঙ্গে যাব কেন? বাহ, তোকেও ভালোবাসে না? আমি তো ভালোবাসি না। নিপা মাথা নাড়ল। এমনি ভালো লাগে। তাহলে তুই এলি কেন?
আহ, একা একা বড় হব বলে মা বাবার সাহায্য ছাড়া বড় হয়ে ফিরে যাব। মা তো প্রায়ই বলে আমার ভবিষ্যৎ নাকি ঝরঝরে, সেটা যে মিথ্যে তা প্রমাণ করব। কি করে? জানি না, কেঁদে ফেলল নিপা। কাঁদিস না, নিপার পিঠে হাত রাখল বনি। স্বপনতে এলে সব ঠিক হয়ে যাবে। এত ঝাল রান্না কখনো খায়নি নিপা, আর কী সব তরকারি! বাড়িতে হলে ছুঁয়েও দেখতো না সে। হাঁটু মুড়ে খেতে বসেও কষ্ট হচ্ছিল। রান্না কিন্তু ভালো। মা রোজ একই মেনু করে, মাছ অথবা মাংস। ঝাল সত্ত্বেও মাছের প্রিপারেশনটা দারুণ লেগেছিল। আর পায়েসটা, উফ, ফ্যান্টাস্টিক। কিন্তু রাত্রে ঘুম হচ্ছিল না। বনিরও। এই প্রথম বাড়ির বাইরে রাত কাটাচ্ছে ওরা। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু বাইরে শেয়াল ডাকছে। কয়েকবার মনে মনে কেঁদেছে সে। একবার মনে হলো বনিও কাঁদছে। হঠাৎ জিজ্ঞাসা করছিল মালদা থেকে আসতে কতক্ষণ সময় লাগে। নিপা জানে না, জবাবও দিতে পারেনি। ভোর হতেই দরজায় শব্দ। ওরা দুজনেই একসঙ্গে চিৎকার করে বলল, কে? ছোট বৌদির গলা ভেসে এলো, চলে এসো, স্নান করতে হবে। বাড়ির পেছনেই পুকুর, ঠান্ডা হাওয়া বইছে। ওরা তোয়ালে নিয়ে ছোট বৌদির সঙ্গে সেখানে এলো। আশেপাশে কেউ নেই, এখনো আলো ফোটেনি। ছোট বৌদি বলল, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে নাও, তোমাদের দেখলেই লোকে বুঝবে শহুরে মেয়ে। খুব ভয় লাগছিল জলে নামতে, কিন্তু জল তত ঠান্ডা নয়, কিন্তু কেমন ঘোলাটে। পায়ের তলায় কাদামাটি। নিপার মনে হলো কয়েক পা গেলেই ডুবে যাবে। সে গায়ে জল ছিটিয়ে স্নানের চেষ্টা করতেই ছোট বৌদি তার কাঁধ জলে চেপে ধরে ছেড়ে দিল। রাগ এবং ভয়টা কেটে যেতে খুব মজা লাগলো তার। বনি এখন বারংবার ডুব দিচ্ছে। ছোট বৌদি এবার তাগাদা দিচ্ছে ফেরার। নিপা বলল, আমাকে সাঁতার শিখিয়ে দিতে হবে। ছোট বৌদি বলল, শেখাতে হবে না, ঠিকই শিখে নেবে। গলার স্বরটা যেন কেমন। সারাদিন ঘরে বসে থাকা আর লুডো খেলা, আর দারুণ দারুণ খাবার। কচু দিয়ে মাছের প্রিপারেশনটা দারুণ, দুধ পুলিটা অসাধারণ। ছোট বৌদি আজ দুজনকেই শাড়ি পরিয়ে দিল। সন্ধ্যের পর বড় বৌদি ছুটে এলো। খবরদার, কথা বলবে না তোমরা। চোখ মুখ দেখে চমকে উঠল ওরা। কেন? পুলিশ এসেছে গ্রামে, বাড়ি বাড়ি খুঁজে দেখছে। বড় বৌদি ওদের হাত ধরে টানতে টানতে রাস্তার দিকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে অনেক জিনিসপত্র ঠাসা। দুই বৌদিকেও সেখানে থাকতে বলল। তাকে হ্যারিকেনের আলোয় খুব উত্তেজিত দেখাচ্ছে। দরজা বন্ধ করে বড় বৌদি চলে গেলে নিপা জানলার কাছে গেল। বাইরে অন্ধকার, এদিকটা ওরা দেখেনি। বাড়ির গায়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তাতে ত্রিপল ঢাকা। মেজ বৌদি ওর হাত ধরে টানল। মরার ইচ্ছে হয়েছে না? চলে এসো এদিকে, একটা কথা বলেছে তোকে কেটে ফেলবো। নিপা বিস্ফারিত চোখে দেখল মেজ বৌদির হাতে বড় ছুরি। ওর মাথা ঘুরতে লাগলো। বনি অনেকটা শান্ত গলায় জিজ্ঞেস করলো, ওরা এই গ্রামে এলো কী করে? তোমরা যখন বাস থেকে নেমেছিলে তখন একজন স্কুল মাস্টার দেখেছে, কাগজে খবর পড়ে সে ব্যাটা জানিয়েছে। পুলিশ চলে গেলে তোমরা নেমে একটা ট্রাকে উঠে পড়বে, আর ত্রিপলের তলায় চুপটি করে শুয়ে থাকবে। সুন্দর তোমাদের নিয়ে তোমাদের প্রেমিকের কাছে দিয়ে যাসবে। নিচে খুব হইচই হচ্ছে। ওরা কাঠ হয়ে দাঁড়িয়েছিল। আওয়াজটা ওপরে উঠে এলো। বড় বৌদির গলা ভেসে এলো, 1000বার বলছি কেউ নেই, তবু বিশ্বাস করছে না, দেখলেন তো সব ঘর। পুরুষ কণ্ঠ শোনা গেল, ওই ঘরে কে আছে? আমার জায়েরা, অল্প বয়সী, বাইরের পুরুষের সামনে বের হবে না। তবু একবার দেখব, ওপরওয়ালার হুকুম। টর্চের আলো পড়ল ঘরে। দুই বৌদি ওদের আড়াল করে দাঁড়িয়ে আছে। আলো নিভে যেতে বড় বৌদি বলল, হলো তো, আপনাদের জন্য মা বোনের ইজ্জত থাকবে না, চলুন চলুন নিচে। দ্বিতীয় একটি গলা কথা বলল, আপনাদের বাড়ির বউরা কি ববছাঁট চুল রাখে? স্যার, দেওয়ালে দুটো ববছাঁটের ছায়া দেখলাম, আপনি ভেতরে ঢুকুন। খাটের উপর হাঁটুতে মুখ গুজে বসেছিল নিপা। পাশের ঘরে বাবা। লালবাজার থেকে নিয়ে আসার পথে এবং এখানে আনার পরে বাবা একটাও কথা বলেনি। ও ঘরে এখন ভিড়। পাশের বাড়ির মাসিমা জিজ্ঞেস করলেন, শুনলাম ট্রাক নিয়ে রেডি ছিল,
রাত্রেই পাচার করে দিত লখনৌ। খুব বেঁচে গেছে। যাই বলো দীপ্তি, তোমরা মেয়ে মানুষ করতে পারোনি। সবাই চলে গেলে বাবা ঘরে ঢুকলো। নিপু, বলতো আমি তোকে কি দিতে পারিনি? পেছন থেকে মা চিৎকার করে উঠল, কথা বলো না ওর সঙ্গে, ও রাক্ষসী। মরে গেলি না কেন? কেন এই আমাদের মুখ পুড়িয়ে কেন এলি? বাবা বলল, এতদিন মেয়ের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছিলে, আর এখন মরে যেতে বলছো? এভাবে কথা বলো না, ওকে খেতে দাও। তুমি আবার দয়া করে খাবো না বলো না, আমি সহ্য করতে পারছি না। ইচ্ছে ছিল না, কিছুই ভালো লাগছিল না। সুন্দর লোকটা অধ্যাপক নয়, মেয়ে ধরে চালান দেয়, কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। কিন্তু 3 বৌদি আর সুন্দরকে কোমরে দড়ি বেঁধে এনেছে পুলিশ। ওরা যে মিষ্টি গল্প করত, সেসব। খাবার টেবিলের সামনে মা, ওপাশে বাবা চুপচাপ বসে। সেই এক মেনু। মাছের ঝোলটা মুখে দিয়ে সরিয়ে রাখল সে। সঙ্গে সঙ্গে মা বলে উঠল, কি মুখে উঠছে না? সেখানে কি রাজভোগ খেতে? মাথা নাড়ল নিপা। ওরা ফ্যান্টাস্টিক রান্না করত, বাড়িতে কখনো এমন রান্না খায়নি। সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ল মা। কি কি প্রশংসা হচ্ছে? যারা তোমাকে জন্মের মতো বিক্রি করে দিত তাদের প্রশংসা করছো? কালসাপ, কালসাপ। নিপা বাবার দিকে তাকালো। এঁটো হাতে টেবিলে রাখা বাবার হাতটা জড়িয়ে ধরল সে। আমি ওখানে খুব ভালো ছিলাম বাবা, ওরা খুব ভালো খাওয়াতো, পুকুরে স্নান করতে দিত, পুকুরে ডুব দিতে আমার ভীষণ ভালো লাগতো। কেমন হলুদ হলুদ পৃথিবীটা, কেমন হলুদ হলুদ। শুনছিলেন বয়ঃসন্ধির ছেলে মেয়েদের অপরিণত অথচ একটা অধরা স্বপ্নের পিছনে দৌড় এবং তার পরিণতি প্রসঙ্গে একটি অসাধারণ গল্প, চৌকাঠে পা। সমরেশ মজুমদারের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও নানান লেখক লেখিকার নানান স্বাদের গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে যে কোনো গল্প আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।